শুরুতে জানিয়ে দেব, হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে আশ্চর্যজনক, হুঁশিয়ারি তেহরানের। জানিয়ে দেব, মোসাদ প্রধানের যে প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে হামাস। জানিয়ে দেব, গাজায় প্রতিটি প্রাণের মৃত্যুর জন্য ইসরায়েল ও তার সমর্থকরা দায়ী, অভিযোগ এরদোয়ানের। জানিয়ে দেব, রুশ টিভির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ, পাল্টা হুঁশিয়ারি মস্কোর। সর্বশেষ জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যকে যুদ্ধে নিমজ্জিত করা থেকে ইসরায়েলকে বিরত রাখতে হবে বলছেন তুর্কি প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হানিয়া হত্যাকাণ্ডে ইরানের প্রতিক্রিয়া হবে আশ্চর্যজনক, হুঁশিয়ারি ইরানের। হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার জবাব কখন ইরান দেবে, এই নিয়ে জল্পনা কল্পনা রয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। বিভিন্ন উত্তেজনাপূর্ণ হুমকির মধ্যে মাস পেরিয়ে গেছে, তবে এখনও বদলা নেয়নি ইরান। তবে ইসলামী বিপ্লবী গার্ডের আইআরজিসির কোটস ফোর্সের অপারেশনসের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন চিজারি বলেছেন, ইরান নির্দিষ্ট সময় হানিয়া হত্যার জবাব দেবে এবং এর জন্য তারা ব্যতিক্রমী ও আশ্চর্যজনক পদক্ষেপ গ্রহণ করবে। বুধবার রাষ্ট্রীয় বাহিনীর সঙ্গে যুক্ত একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন তিনি। সূত্র বলছে, হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরান দেরি করছে কৌশলগত কারণে। তবে লেবাননের ইরানপন্থী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তাদের শীর্ষ কমান্ডার ফুয়াদ শকরের হত্যার প্রতিক্রিয়া হিসেবে ইসরায়েলে হামলা চালিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানের একদিন পর 31শে জুলাই ইরানের রাজধানী তেহরানে অতিথি ভবনে হত্যা করা হয় ইসমাইল হানিয়াকে। এদিকে গাজার বর্বর আগ্রাসনের মধ্যে পশ্চিম তীরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই নিয়ে মোহসেন চিজারি বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি শাসকদের অপরাধ বিশ্বজুড়ে মানুষকে চিন্তিত করেছে। ইসরায়েল একটি দখলদারি এবং নিপীড়নকারী ষড়যন্ত্র। সিনিয়র ইরানি কমান্ডার আরও উল্লেখ করেছেন, ইসরায়েল পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলের বিরুদ্ধে তার পূর্ণমাত্রা সামরিক আক্রমণ যত চালিয়ে যাবে, পরিস্থিতি ততই বেশি কঠিন হবে। এদিকে মোসাদ প্রধানের যেই প্রস্তাব সরাসরি নাকচ করল হামাস। অবরুদ্ধ গাজার ফিলাডেলফি করিডর নিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নুয়ারের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের একজন শীর্ষ নেতা আল মাদিনকে বলেন, বার্নুয়া মধ্যস্থকারীদের জানিয়েছে যে ইসরায়েলি বাহিনীকে চুক্তির দ্বিতীয় পর্যায়ে ফিলাডেলফি করিডর থেকে সরিয়ে নেওয়া হবে, যা হামাসের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়। হামাসের এই নেতা জানান, হামাস চায় যে দখলদার বাহিনীর প্রথম পর্যায়ে ফিলাডেলফি করিডর থেকে তাদের সৈন্য প্রত্যাহার করুক, কারণ চুক্তির দ্বিতীয় পর্যায়ে পৌঁছানোর জন্য কোনো নির্ভরযোগ্য গ্যারান্টি নেই। এদিকে ইসরায়েলি চ্যানেল 10 জানিয়েছে, যুদ্ধবিরতি ও জিম্মির বিনিময় চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার একটি বিস্তারিত পরিকল্পনা করতে প্রস্তুত রয়েছে, যা সম্ভবত এই সপ্তাহের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতির মাধ্যমে প্রকাশ করা হবে। নতুন চুক্তি নিয়ে আলোচনা হবে। সম্প্রতি মোসাদ প্রধান ডেভিড বার্নুয়া মধ্যস্থকারীদের জানিয়েছেন, ইসরায়েল দ্বিতীয় পর্যায়ে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ফিলাডেলফি করিডর থেকে সৈন্য প্রত্যাহার করতে সম্মত হয়েছে। যদিও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু করিডরটির উপর নিয়ন্ত্রণ ধরে রাখার বিষয়ে অবিচল। নেতানিয়াহুর কার্যালয় অবশ্য এই তথ্য অস্বীকার করেনি, তবে জানিয়েছে যে ইসরায়েলি মন্ত্রী পরিষদ এখনও চুক্তির দ্বিতীয় পর্যায়ে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে বাধ্য নয়। এ বিষয়ে ইসরায়েল মাকান চ্যানেল ওয়েবসাইটে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার সম্প্রতি একটি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে একটি কাঠামো তৈরি করতে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছে। ইসরায়েলি সাইটটি জানিয়েছে, মধ্যস্থকারীরা আগামী শুক্রবারের মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের মাধ্যমে মৌলিক বিষয়গুলো প্রকাশ করার পরিকল্পনা করছেন। মূলত এ কারণেই বার্নুয়া গত সোমবার দোহায় গিয়েছিলেন, যেখানে আগামী দিনগুলোতে আলোচনা চালানোর সম্ভাবনা রয়েছে। মধ্যস্থকারীদের একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু সরকার মূলত চুক্তির প্রথম পর্যায়ে ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনার উপস্থিতি বজায় রাখার জন্য জোর দিয়ে চলেছে। মধ্যস্থকারীদের একটি সূত্র জানিয়েছে, নেতানিয়াহু সরকার মূলত চুক্তির প্রথম পর্যায়ে ফিলাডেলফি করিডরে ইসরায়েলি সেনার উপস্থিতি বজায় রাখার জন্য জোর দিয়ে চলছে, যার মধ্যে সেনার সংখ্যা কমানোর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়টি পরিকল্পিত। এই প্রেক্ষাপটে মাকান চ্যানেল একটি মিশরীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, নেতানিয়াহু কেবল নিজের স্বার্থেই ইসরায়েলকে ক্ষতিগ্রস্ত করতে প্রস্তুত। মিশরের সাম্প্রতিক মনোযোগ নেতানিয়াহুর প্রেস কনফারেন্সের প্রতি ছিল, যেখানে তিনি মিশরকে ফিলাডেলফি করিডর সম্পর্কে প্রচারের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসেন, যা মিশরীয়দের পক্ষ থেকে যথেষ্ট আপত্তিকর মনে হচ্ছে। এদিকে রুশ টিভির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ, পাল্টা হুঁশিয়ারি মস্কোর।
যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার করার অভিযোগ তুলে রাশিয়ার সরকারি টিভি চ্যানেল আরটি নেট বা আরটি রাশিয়া টুডে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত 10 ব্যক্তি ও 2 সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। এরই মধ্যে টিভি চ্যানেলটির প্রধান সম্পাদক এবং সহকারী প্রধান সম্পাদকও আছেন। আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে রয়টার্স ও ডয়চে ভেলে। ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন বলেছেন, আমাদের দেশের সংস্থাগুলোর উপর থেকে যাতে মানুষের আস্থা চলে যায় সেটা নিশ্চিতে আরটি নেটওয়ার্ক অপপ্রচার চালাচ্ছিল, এর মদত দিয়েছে রুশ সরকার। মার্কিন সরকার এই পদক্ষেপ নিয়ে বুঝিয়েছে যে এই ধরনের প্রচারের পেছনে যারা আছেন তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। ইতিমধ্যেই একই ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়া। অ্যান্টনি জেনারেল গার্ল্যান্ড জানিয়েছে, রাশিয়ার আরটি নেটওয়ার্কের 2 কর্মী নিউ ইয়র্কে বিদেশি মুদ্রা আইন এবং বিদেশি এজেন্ট রেজিস্ট্রেশনের আইন ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, মস্কো মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে। মারিয়ার এই উদ্যোগকে আলেয়ার পিছে ছোটার সঙ্গে তুলনা করে বলেন, মার্কিন জনগণকে আতঙ্কিত করার জন্য এই উদ্যোগ নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্র তার জনগণের জন্য সব ধরনের তথ্য ও গণমাধ্যমকে উন্মুক্ত করতে দায়বদ্ধ, কিন্তু মার্কিন কর্তৃপক্ষ সেই দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক উদ্যোগ নিচ্ছে এবং প্রতিক্রিয়ায় যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যকে যুদ্ধে নিমজ্জিত করা থেকে ইসরায়েলকে বিরত রাখতে হবে বলছেন তুর্কি প্রেসিডেন্ট। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোয়ান বলেছেন, পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধে নিমজ্জিত করা থেকে ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই বিরতি রাখতে হবে। তেল আবিবের প্রতি ব্যাপক ভিত্তিক সমর্থনের বিষয়ে পশ্চিমা সরকারগুলোকে সতর্ক করেন তিনি। মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান এসব কথা বলেছেন। তিনি আরও বলেছেন, কিছু রাষ্ট্র ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। এরদোয়ানকে উদ্ধৃত করে আল জাজিরা বলেছে, এই ফ্যাশনে তারা ইসরায়েলের অপরাধের অংশীদার। তারা গাজার বেসামরিক জনগণের বিরুদ্ধে সংগঠিত অপরাধযোগ্য এবং গণহত্যার সহযোগীর ভূমিকা পালন করছেন। এরদোয়ান বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজায় বেসামরিক মানুষের উপর হাজার হাজার টন বোমা ফেলার পাশাপাশি গাজায় দুর্ভিক্ষ যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এরদোয়ান বলেন, প্রতিটি ফিলিস্তিনি নাগরিক বা শিশু যারা অনাহারে মারা যায় তাদের মৃত্যুর জন্য ইসরায়েল এবং তার সমর্থকরা দায়ী। এদিকে ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে যে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ভিত্তিক হামলা সত্ত্বেও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই উপত্যকার উত্তরে একটি সামরিক সক্ষমতা পুনরুজ্জীবিত করছে। পার্স টুডে জানাচ্ছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠী চ্যানেল 13 ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে লিখেছে, গাজা উপত্যকায় সমস্ত হামলা সত্ত্বেও হামাস আন্দোলন গাজা উপত্যকার উত্তরে তার প্রতিরোধ সক্ষমতা পুনরুজ্জীবিত করে 3000 নতুন সৈন্যকে আকৃষ্ট করেছে। ইসরায়েলি সংবাদপত্রের একটি প্রতিবেদন প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার জন্য ইসরায়েলি শাসকদের পরিকল্পনার ব্যর্থতার কথা স্বীকার করে লিখেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধে মারাত্মক পরাজয় বরণ করছেন। গাজা উপত্যকার বিরুদ্ধে প্রায় 11 মাস যুদ্ধের পর এই উপত্যকার বিভিন্ন এলাকায় দখলদার সরকারের সৈন্য ও প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ চলছে। হামাস আন্দোলনকে ধ্বংস করা এবং ইহুদিবাদী বন্দীদের মুক্তি করা, এই দুটি ঘোষিত লক্ষ্য নিয়ে যে যুদ্ধ ইসরায়েলি শাসক গোষ্ঠী গত 7 অক্টোবর শুরু করেছিল তা এখনও তারা অর্জন করতে পারেনি।